সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করা শুরু করেছো। তো সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আজকে আমরা প্রথমে দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করবো পেজ নাম্বার 175, 175 পেজটা আলোচনা করব। এর আগে যে পেজগুলো আছে সেগুলোর আলোচনা করার ভিডিও রাইটিং স্কিল সহ আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, তোমরা আগের পেজের ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 175। পুরো পেজটাই আলোচনা করবো, মানে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করব। তাই স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখো। আমরা পেজ নাম্বার 175 এলাম। একটা সিন দেওয়া আছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামীনাথন স্কুলে গেল কিন্তু এটা মনে করে গেল যে সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। কোথাকার বাক্য বলো দেখি? এটা ফাদার্স হেল্প, রিটেন বাই আর কে নারায়ণ, ক্লাস 10 প্রথম গল্প, ওখান থেকে নেওয়া। সিন তোমাদের সকলেরই পড়া আছে, আমি সিনটা আর পড়ছি না, সরাসরি কিন্তু আমি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। এর আগে স্বামী স্টপড অন হিজ ওয়ে টু দ্য স্কুল টু ডিসাইড হোয়েদার স্যামুয়েল ওয়াজ এ ব্যাড পারসন নাকি গুড অ্যান্ড ফ্রেন্ডলি পারসন, নাকি অনেস্ট পারসন নাকি ডিসঅনেস্ট পারসন। স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে স্যামুয়েল কেমন মানুষ। স্যামুয়েল যে তার প্রতি ভালো মানুষ, স্বামীনাথনকে তিনি বিশেষ শ্রদ্ধাও করেন, তাছাড়া অন্যান্য স্যারের থেকে তিনি বেশি ফ্রেন্ডলি, এ বিষয়ে তো স্বামীনাথনের কোনো ডাউট নেই। স্বামীনাথন কনফিউশনে পড়ছিল কেন? যে আমি বাবার কাছে বললাম, বাবা চিঠি লিখে দিলেন, আমি হেডমাস্টারকে কমপ্লেন করব, কিন্তু আদৌ কি স্যামুয়েল খারাপ মানুষ? তার মানে সে সিদ্ধান্ত নিতে চাইছিল স্যামুয়েল স্যার খারাপ মানুষ কিনা, মানে ব্যাড পারসন কিনা। তাই আমরা অপশন নাম্বার 1-এ যাব, ব্যাড পারসন। বির আগে স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ। স্বামীর মাথা কিন্তু গন্ডগোলে ভরা ছিল, কারণ হি ওয়াজ পাজলড, মানে সে কনফিউজ ছিল আদৌ স্যামুয়েল স্যার খারাপ মানুষ কিনা। তার অপশন নাম্বার 4, পাজলড। সির আগে স্বামী ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর। স্বামীনাথন অনুভব করলো যে স্যামুয়েল স্যারের মধ্যে বিশেষ একটা শ্রদ্ধাবোধ রয়েছে। কার জন্য? স্বামীনাথনের জন্য। অপশন নাম্বার 4। ঈদ আগে দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর অ্যাগ্রিভড হি ফেল্ট, মানে স্বামীনাথন স্যামুয়েল স্যারের সম্পর্কে যত বেশি ভাবতে লাগলো তত বেশি দুঃখিত হতে লাগলো। অপশন নাম্বার 1। আর ঈদ আগে স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ফিল্ড স্বামী উইথ। স্যামুয়েল স্যারের চেহারা স্বামীনাথনের মধ্যে কি ভরিয়ে তুলো? উত্তর হচ্ছে দুঃখ ভরিয়ে তুলো। অপশন নাম্বার 2, সরো। এবার আমরা বি দাগে যাব, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগে স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড হোয়েদার। স্বামীনাথন সিদ্ধান্ত নিতে পারছিল না স্যামুয়েল স্যার ড্যাশ কিনা। তাহলে সে কি সিদ্ধান্ত নিতে পারছিল না? আমরা লিখবো স্যামুয়েল স্যার রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এটা সিদ্ধান্ত নিতে পারছিল না। কোথায় আছে দেখো, ঠিক আছে, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। আমরা ইফ বা হোয়েদার তো দিয়েছে, আমরা তুলে দেবো স্যামুয়েল রিয়েলি থেকে শুরু করে লেটার পর্যন্ত, দিলে আমাদের প্রথম শূন্যস্থানে উত্তর হয়ে গেল। 2-এর দাগে হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট। স্কুলে যাওয়ার সময় স্বামী কি অনুভব করছিল? না, স্বামী অনুভব করছিল যে সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। একদম প্রথম লাইনে উত্তর আছে। তাহলে আমরা লিখবো হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এই কথাটা প্রথম লাইনে পাবে, দ্যাট হি ওয়াজ থেকে শুরু করে আর্থ পর্যন্ত। আর 3-এর দাগে আছে আদার টিচার্স ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। অন্য শিক্ষকরা কিন্তু স্যামুয়েল স্যারের মতো এত বন্ধুত্বপূর্ণ ছিলেন না। আর সি দাগে দুখানা কোশ্চেন দিয়েছে। একের দাগে হোয়াই ডিড স্বামীজ কনসায়েন্স বদার হিম। স্বামীর বিবেক স্বামীকে দংশন করতে লাগলো কেন? না, স্বামীর বিবেক স্বামীকে দংশন করতে লাগলো কারণ সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে অভিযোগগুলো করেছে সেটা কতটা অ্যাকিউরেট। তাহলে আমরা উত্তরটা পাবো, হিজ কনসায়েন্স বদার হিম, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তাহলে হিজ কনসায়েন্স থেকে শুরু করে অ্যাকিউরেট পর্যন্ত এটা লিখে দেবো, এটা প্রথম প্রশ্নের উত্তর। আর 2-এ দাগে হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স। স্বামীনাথন স্যামুয়েল স্যারের চেহারা কিভাবে কি মনে করলো? তার উত্তর হচ্ছে স্যামুয়েল স্যারের চেহারা মনে করতে গিয়ে তার সরু গোঁফের কথা মনে পড়লো, না কামানো গালের কথা মনে করলো, তার কালো মুখের কথা মনে পড়লো এবং হলুদ কোটের কথা মনে পড়লো। তো আমরা বই থেকেই লিখবো। কোথা থেকে লিখবো দেখো, এখানে যাতে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, আমরা শুরু করবো এভাবে যে স্বামীনাথন রিকল্ড, উত্তরটা এভাবে শুরু করবো, স্বামীনাথন রিকল্ড স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। এখানে ফুল স্টপ দেবো, দিলে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল। 2-এর দাগে একটা পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি, ওখান থেকে নেওয়া কবিতা। লাইনগুলো তোমাদের সবারই জানা আছে, আমি লাইনগুলো পড়ছি না, আমি সরাসরি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। এর আগে কিছু এমসিকে দেওয়া আছে। দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ, মানে কবি কি খুঁজছিলেন? হচ্ছে মেল ডিয়ার, পুরুষ হরিণ খুঁজছিলেন। অপশন নাম্বার 2।
আর বি দাগে অল নোবলি স্টিক র্যাগ, একটা নড়বড়ে লাঠি, এখানে নোবলি মানে কি নড়বড়ে, নড়বড়ে ইংরেজি আনস্টেডি, অপশন নাম্বার 3। সি দাগে আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার কাছে আপনার গোপন কথা আছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে, এখানে আমিটাকে, আমিটা হচ্ছে একটা বুড়ি মহিলা, অপশন নাম্বার 4 দ্য ওল্ড ওমেন। আর ডি দাগে দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আপনি চোখের পলক ফেলেন না, এই কথা বলতে কবির কি বোঝানো হয়েছে, এখানে কবির উদাসীনতাকে বোঝানো হয়েছে, অপশন নাম্বার 2 ইনডিফারেন্স। এবার আমরা ট্রু ফলসে যাবো। ট্রু ফলস টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিজ অ্যান্ড ওয়াজ টাইড টু এ স্ট্রং উডেন পোস্ট, কবিকে ঘিরে রেখেছিল ওক গাছেরা এবং কবিকে বাঁধা ছিল একটা শক্ত কাঠের মাস্তুলের সঙ্গে বা খুঁটির সঙ্গে, অবশ্যই ঠিক, ট্রু লিখবো আমরা টি। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 1। আর দুইয়ের দাগে দ্য পোয়েট ইফ এগ্রি টু মেক এ প্রমিস উইল লিভ হিজ লাইফ, কবি যদি তার প্রমিস করতে রাজি হয়ে যান তবেই তিনি তার জীবনটাকে বাঁচতে পারবেন, অবশ্যই ঠিক, ট্রু। আর যদি প্রমিস না করেন তাহলে মরতে হবে, সাপোর্টিং পাবে আনলেস ইউ মেক এ প্রমিস নাও নাও ইউ আর গোয়িং টু ডাই, এই লাইনটা হবে সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। একটা আনসিন দিয়েছে, পড়ছি মন দিয়ে শোনো। নিউ দিল্লি থেকে লেখা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এনডিসি টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে আপডেট করেছে তার জাতীয় স্তরে যে অবদানটা রয়েছে কি করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা যায়। কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি, ভারতবর্ষ সুনিশ্চিত করেছে ইউনাইটেড নেশনের অ্যাপেক্স বডিকে দ্যাট যে ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বাই 45% ফ্রম 2005 লেভেলস বাই দ্য ইয়ার 2030। মানে ইন্ডিয়া প্রমিস করেছে যে জিডিপির যে নির্গমনের হার সেটাকে ওই 2005 সালে যতটা ছিল সেখান থেকে কমিয়ে 45% নিয়ে চলে আসবে 2030 সাল নাগাদ। অ্যান্ড টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার রিসোর্সেস ইকুইভ্যালেন্ট টু দ্য কান্ট্রিজ 50% রিকোয়ারমেন্ট বাই 2030। জীবাশ্মহীন জ্বালানিকে বেশ করে কিছু বিদ্যুৎ বা শক্তি উৎপাদন করা হবে যেটা দেশের 50% চাহিদাকে পূরণ করবে 2030 সাল নাগাদ। মানে এই মুহূর্তে আমাদের তড়িৎ বা বিদ্যুৎ শক্তির মূলত যোগান দেয় কয়লা, কিন্তু এটা থেকে আমাদের পরিবেশ কিছুটা দূষিত হচ্ছে, কিন্তু আগামী দিনে কিছু জীবাশ্মবিহীন জ্বালানিকে কাজে লাগিয়ে যদি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় এবং যদি 50% চাহিদা সেখান থেকে মেটানো যায় তাহলে কয়লার ব্যবহার কমানো যাবে, ফলে জলবায়ুর পরিবর্তনটা কিন্তু অনেকটা কমবে। দ্য আপডেট ওয়াজ মার্কড ভায়া এ 2-page ডকুমেন্ট আপলোডেড অন দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC ওয়েবসাইট। এই আপডেটটাকে 2 পেজ ডকুমেন্ট বানিয়ে আপলোড করা হয়েছে এই ওয়েবসাইটে, ওয়েবসাইটের নামটা দিয়েছে অ্যান্ড রিপ্রেজেন্টস ইন্ডিয়াস ফর্মাল কমিটমেন্টস টু দ্য প্যারিস এগ্রিমেন্ট। এবং এই জিনিসটা তুলে ধরছে, এর আগে প্যারিসে একটা চুক্তি হয়েছিল সেখানে ভারতবর্ষে যে কমিটমেন্ট করেছিল সেটাকে তুলে ধরা হয়েছে, এ লিগ্যালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, একটা আইনসঙ্গতভাবে জলবায়ু পরিবর্তন কিন্তু একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দ্য সেকেন্ড কোয়ান্টিফিয়েবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। অ্যাকচুয়ালি দ্বিতীয় এই পরিমাণযোগ্য যে লক্ষ্যটা, যেটা লক্ষ্যে পৌঁছানো যাবে এরকম, সেটা বাস্তবায়িত করা হবে ট্রান্সফার টেকনোলজির সাহায্যে এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল কিছু ফাইন্যান্সকে কাজে লাগানো হবে যেটা কম খরচ হবে, ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড যাকে জিএসএ বলে, এটাকেও কাজে লাগানো হবে, দ্য ডকুমেন্ট স্টেটস এটাকে কাজে লাগানো হবে। ইন আদার ওয়ার্ডস, আর অন্য কথায়, ইট ইজ পার্সিয়ালি কন্ডিশনাল অন ক্লাইমেট ফাইন্যান্স ফ্রম রিচ নেশনস, তবে এটা ধনী দেশ যেগুলো তারা মূলত ফাইন্যান্সটাকে অ্যাপ্রুভ করবে। দ্য সিনিয়র এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অফিসিয়াল সেট, আর একজন বয়স্ক পরিবেশ মন্ত্রকের যে অফিসিয়াল কর্মচারী তিনি এই কথা জানালেন। দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2, প্যারিসের চুক্তিতে বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং লেভেলটাকে কমিয়ে 2-এ আনতে হবে, প্রিফারেবলি টু 1.5 ডিগ্রি সেলসিয়াস, আর যদি সম্ভব হয় সেটা আরও কমিয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াসে আনা হবে কম্পেয়ার্ড টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল, এর আগে পূর্বেকার যে শিল্পের লেভেলটা তার তুলনায়। বাট স্টাডি হ্যাজ শোন দ্য অ্যাকশনস প্ল্যান্ড and the pledges made by the governments of the world over are at present inadequate to meet the goals। কিন্তু এই মুহূর্তে গবেষণায় জানা যাচ্ছে যে প্ল্যানিং করা যে কটা অ্যাকশন নেওয়া হচ্ছে বা সরকার যে প্লেজগুলো প্রতিশ্রুতি দিচ্ছে সেটা কিন্তু বর্তমানে যথেষ্ট নয় এই লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটা নেওয়া হয়েছে আমাদের হিন্দুস্তান টাইমস থেকে 27 আগস্ট 2022 সাল, মানে এটা একটা নিউজ পেপার রিপোর্ট। আমরা এমসিকিউতে যাব। ইন্ডিয়া উইল রিডিউস দ্য এমিশন অফ ইন্টেন্সিটি অফ ইট জিডিপি বাই 45%, মানে 2030 সাল নাগাদ ভারতবর্ষ তার জিডিপিকে কমিয়ে আনবে 45%, অপশন নাম্বার বি 45%। দ্য আপডেট রিপ্রেজেন্টস ইন্ডিয়াস ড্যাশ, এই আপডেটটা ইন্ডিয়ার ফর্মাল কমিটমেন্টকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ফর্মাল উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ফর্মাল। আর দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2 ডিগ্রি,
মানে প্যারিস চুক্তিতে বলা আছে গ্লোবাল ওয়ার্মিংকে কমিয়ে 2 ডিগ্রি নিচে নিয়ে আসা হবে। যদিও সেই লাইনে বলা ছিল যদি সম্ভব হয় 1.5 ডিগ্রি, তবে 2 ডিগ্রিটা প্রথমে বলা আছে, তাই আমরা 2 ডিগ্রিটাকে উত্তরে বলবো। 4 থেকে দ্য সেকেন্ড কোয়ান্টিফায়াবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ, দ্বিতীয় পরিমাণযোগ্য লক্ষ্যে পৌঁছানো যাবে, বাস্তবায়িত করা যাবে কার সাহায্য নিয়ে? উত্তর হচ্ছে ট্রান্সফার টেকনোলজি, অপশন নম্বর এ। আর 5 থেকে প্ল্যানিং অ্যান্ড প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস আর ইনঅ্যাডিকুয়েট অ্যাট প্রেজেন্ট, সরকারি প্রতিশ্রুতি এবং প্ল্যানিং এটা কিন্তু বর্তমানে যথেষ্ট নয়, ইনঅ্যাডিকুয়েট, অপশন নম্বর সি। আর 6 থেকে দ্য ডকুমেন্ট আপডেটেড অন ইউএনএফসিসিসি ওয়াজ অফ 2 পেজেস, যে ডকুমেন্টটা এই ওয়েবসাইটে আপলোড হয়েছিল সেটা 2টো পৃষ্ঠার ছিল, 2 পেজেস। এবার আমরা ট্রু ফলসে যাবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 1 থেকে ইন্ডিয়া কনফার্ম দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ জিডিপি, ভারতবর্ষ কনফার্ম করেছে যে তাদের জিডিপি নিষ্কাশনটাকে সে কমিয়ে আনবে, অবশ্যই ট্রু, আমরা ঠিক লিখবো, টি লিখবো, টি হলো সাপোর্টিং স্টেটমেন্ট হবে কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশন অফ ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বাই 45%। আমরা কনফার্মিং টু দ্য এখান থেকে শুরু করবো 45% এই পর্যন্ত তুলবো, দিলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট 1 হয়ে যাবে। 2 থেকে ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি ফর ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস, ভারতবর্ষ স্থাপন করবে ফসিলে মানে জীবাশ্মযুক্ত জ্বালানি থেকে পাওয়ার তৈরি করতে, কথাটা ভুল, জীবাশ্মবিহীন শক্তিকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হবে, নন ফসিল থেকে তৈরি করা হবে, ফসিল থেকে নয়, তাই ফলস লিখবো, এফ লিখবো। আর সাপোর্টিং দেবো টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস, এইটুকু লাইন তুলবো, টু হ্যাভ ইনস্টল থেকে শুরু করে পাওয়ার সোর্সেস পর্যন্ত, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর 3 দাগে আছে দ্য প্যারিস এগ্রিমেন্ট ইজ এ লিগালি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, এই প্যারিস চুক্তিটা হচ্ছে লিগালি বাইন্ডিং ন্যাশনাল চুক্তি, জাতীয় চুক্তি তো নয়, আন্তর্জাতিক চুক্তি। এই ন্যাশনাল ট্রিটি কথাটা ভুল দিয়েছে, এখানে ইন্টারন্যাশনাল কথাটা থাকলে অবশ্যই ঠিক বলতাম, তাহলে এটা ফলস হলো। আমরা সাপোর্টিং দেবো প্যারিস এগ্রিমেন্ট এ লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, তাহলে দ্য প্যারিস এগ্রিমেন্ট থেকে চেঞ্জ পর্যন্ত, এটা থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট হলো। এবার 4খানা কোশ্চেন দিচ্ছে। 1 থেকে হোয়াট ডাজ ইন্ডিয়াজ এনডিসি কনফার্ম, ইন্ডিয়ার যে এনডিসি তারা কি কনফার্ম করেছে, মানে প্রথম 3 লাইন বা 4 লাইন লিখে দিলে কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে। মানে কোশ্চেন হচ্ছে ভারতবর্ষ কি সুনিশ্চিত করেছে, আমরা লিখবো ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস এনডিসি টু ফাইট ক্লাইমেট চেঞ্জ কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি দ্যাট it will reduce the emissions of intensity of its gross domestic product GDP by 45%, এখানে ফুল স্টপ করে দেবে। তাহলে ইন্ডিয়া হ্যাজ ফর্মালি থেকে শুরু করে 45% পর্যন্ত লিখে দিলে আমাদের কিন্তু প্রথম প্রশ্নে উত্তর হয়ে গেল। আর 2 দাগে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসি, এই ইউএনএফসিসি এর পুরো নামটা কি, তাহলে আমরা লিখবো ইউএনএফসিসি স্ট্যান্ডস ফর দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আর 3 দাগে হোয়াট হ্যাজ দ্য স্টাডি শোন অ্যাবাউট দ্য লিমিটিং অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংকে লিমিট করতে গিয়ে গবেষণায় কি ওয়ার্নিং দেখা দিচ্ছে, এটা উত্তরে লিখবো স্টাডি হ্যাজ শোন দ্য অ্যাকশনস প্ল্যান্ড অ্যান্ড দ্য প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস দ্য ওয়ার্ল্ড ওভার আর অ্যাট প্রেজেন্ট ইনঅ্যাডিকুয়েট টু মিট দ্য গোলস, তাহলে দ্য স্টাডি হ্যাজ শোন থেকে শুরু করে টু মিট দ্য গোলস পর্যন্ত, এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। আর 4 দাগে আছে হাউ উইল দ্য সেকেন্ড কোয়ান্টিফায়েবল গোল বি ইমপ্লিমেন্টেড, দ্বিতীয় পরিমাণযোগ্য লক্ষ্যে পৌঁছানো যাবে কি করে, উত্তর হবে দ্য সেকেন্ড কোয়ান্টিফায়েবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড দ্য লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড জিএসএফ অ্যান্ড দ্য ডকুমেন্ট স্টেটস, এখানে ফুল স্টপ হবে। তাহলে দ্য সেকেন্ড কোয়ান্টিফায়েবল থেকে শুরু করে দ্য ডকুমেন্ট স্টেটস পর্যন্ত এটা লিখে দিলে 4 নম্বর প্রশ্নে উত্তর হয়ে যাবে। এবার আমরা গ্রামারে যাব। ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হোসেন ক্র্যাকড দ্য সিভিল সার্ভিসেস, হি হ্যাড অ্যাচিভড দ্যাট ফিট থ্রাইস ইন দ্য পাস্ট, হি ওয়াজ চুজেন ফর ফরেস্ট সার্ভিস, রেভিনিউ অ্যান্ড পুলিশ বাট ওয়াজ নট হ্যাপি উইথ দেম, মানে হোসেন যে প্রথমবার সিভিল সার্ভিস ক্র্যাক করেছে তা নয়, এর আগে সে 3 বার এই লক্ষ্যে পৌঁছেছে, তাকে ফরেস্ট সার্ভিসে, রেভিনিউ, পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়েছে, কিন্তু সে আদৌ খুশি ছিল না ওই কাজে। 5 এ থাকে আর্টিকেল প্রিপোজিশন, প্রিয়াঙ্কা মন্ডল 38 এ নার্স অফ এসএসকেএম হসপিটাল ডায়েড লাস্ট নাইট, প্রিয়াঙ্কা মন্ডল 38 বছর বয়সী একজন নার্স এসএসকেএম হসপিটালে গতকাল রাতে মারা গেছিল। হোয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্ট অন দ্য 2nd day of July, মানে জুলাই মাসের 2 তারিখে, সি কেম ইন কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস, কারণ করোনা ভাইরাসে আক্রান্ত কোনো একটা রোগীর সংস্পর্শে সে এসে গেছিল। বি দাগে 1 দাগে আছে অর্ঘদীপ নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম মানে এই প্রবলেমের সমাধান, এটা অবজেক্ট পুরো সামনে চলে গেল। আমরা লিখবো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অর্ঘদীপ, বাই অর্ঘদীপ লিখলে হবে না, নোনের পরে টু বসে।
আর দুয়ে দাগে সি সেড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো সি টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার। আর তিনে দাগে মাদার স্পেন্ড নাইটস উইথ অ্যাংজাইটি, অ্যাংজাইটিকে অ্যাডজেটিভ করতে বলেছে, অ্যাংজাইটির অ্যাডজেটিভ হচ্ছে অ্যাংসিয়াস, আমরা লিখবো মাদার স্পেন্ট অ্যাংসিয়াস নাইটস, মানে মা কাটিয়েছিলেন উদ্বিগ্ন রাতগুলো। তাহলে অ্যাংসিয়াস ইউজ হলো, অ্যাংসিয়াসে বানানো হচ্ছে ANXIOUS। আর সি দাগে ফ্রেজাল ভার্ব আছে, দ্য টেররিস্ট ট্রাই টু এক্সপ্লোড, এক্সপ্লোড মানে বাস্ট করে দাও, মানে ব্লো আপ, ফর্ম চেঞ্জ করবো না, এক্সপ্লোডে রিপ্লেস করবো ব্লো আপ, এখানে লিখবো। দুয়ে দাগে ইনভেস্টিগেটেড মানে লুক ইনটু, তবে ইনভেস্টিগেটেড ইডি যোগ করা আছে, আমরা লিখবো লুকড ইনটু। আর ক্যান্সিলড এটা উত্তর হবে কল অফ, তবে ক্যান্সেলের সঙ্গে ইডি যোগ করা আছে, আমরা লিখবো কল্ড অফ, মানে কলের সঙ্গেও আমরা ইডি যোগ করবো। আর ছয়ের দাগে ভোকাবুলারি দাগ, আমি উত্তরগুলো বলে দিই। নট গুড এনাফ মানে ভালো নয়, যথেষ্ট নয়, পর্যাপ্ত নয়, তাকে আমরা ইনঅ্যাডিকুয়েট বলবো। আমি শব্দগুলো কোথায় আছে দেখিয়ে দেবো, আগে শুনে নাও। নট গুড এনাফ উত্তর হবে ইনঅ্যাডিকুয়েট। আর এবল টু বি মেজার্ড পরিমাপযোগ্য, এটা হবে কোয়ান্টিফায়েবল। আর সিস্টেম পুট ইনটু অপারেশন যে কোনো সিস্টেমকে কার্যকরী অবস্থা নিয়ে আসা মানে ইনস্টল করা, তাহলে এটা হবে ইনস্টলড। আর হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট একই পরিমাণযুক্ত বা সমমাত্রাযুক্ত, একে বলে ইকুইভ্যালেন্ট। তো চলো শব্দগুলো খুঁজে দিই। ইনস্টলড এখানে পাবে, ইকুইভ্যালেন্ট এখানে পাবে, কোয়ান্টিফায়েবল এখানে পাবে, আর ইনঅ্যাডিকুয়েট এখানে পাবে। তো এমনি করে চারটা শব্দ আমরা খুঁজে দিলাম। এবারে আমরা রাইটিং স্কেলে যাবো। সাথে দেখা রিপোর্ট লিখতে বলেছে। পয়েন্টস কিছু যে ফায়ার ব্রোক আউট অন দ্য টপ ফ্লোর অফ দ্য ইস্টার্ন রেলওয়েজ নিউ কোলাঘাট বিল্ডিং। ইস্টার্ন রেলওয়ের নতুন যে কোলাঘাটে বিল্ডিংটা আছে তার টপ ফ্লোরে আগুন ছড়িয়ে পড়েছিল স্ট্র্যান্ড রোড অন মন্ডে ইভিনিং। সোমবার সন্ধ্যাবেলা স্ট্র্যান্ড রোডে ঘটনা ঘটেছিল। 9 পিপল ডাইড ইন ফায়ার ফাইটিং। ওই আগুনটাকে নিভাতে গিয়ে 9 জন লোক মারা গেছিল। টেকেন অ্যান এলিভেটর, তারা চলমান সিঁড়ি দিয়ে নামছিল। এনকাউন্টারে টক্সিক ফিউম, বিষাক্ত গ্যাস নির্গমন করছিল। শর্ট সার্কিট হয়েছিল। সিএম এবং আগুন মন্ত্রী তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। 10 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন প্রত্যেকটা মৃতের পরিবারের জন্য। আর আহতদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এটাকে আমরা সহজে রিপোর্ট লিখে ফেলবো। আমরা শুরুতে হেডিং দেবো ডেভাস্টেটিং ফায়ার ইন কোলাঘাট, মানে কোলাঘাটে বিধ্বংসী আগুন। বাই স্টাফ রিপোর্টে লিখবো। কোলাঘাট থেকে রিপোর্ট লিখছি। তারিখ তো পয়েন্টে কিছু বলা নেই, আমরা ডিসেম্বর 9 এই তারিখে দিলাম। তোমরা ইচ্ছে মতো নিজের তারিখেও দিতে পারো। এবার লেখা শুরু করবে। ইস্টার্ন রেলওয়ে হ্যাজ এ নিউ বিল্ডিং ইন কোলাঘাট। ইস্টার্ন রেলওয়ে তাদের একটা নতুন বিল্ডিং আছে কোলাঘাটে। ইট ইজ সিচুয়েটেড অন দ্য স্ট্র্যান্ড রোড, এটা স্ট্র্যান্ড রোডের উপরে অবস্থিত। এ ডেভাস্টেটিং ফায়ার ব্রোক আউট অন দ্য টপ ফ্লোর অফ দিস বিল্ডিং অন মন্ডে ইভিনিং। সোমবার সন্ধ্যাবেলা একটা বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছিল এই বিল্ডিংয়ের উপরে তলায়। ইট টুক প্লেস অ্যাট অ্যাবাউট 6:30 PM। এটা ঘটেছিল প্রায় সন্ধ্যাবেলা 6:30টার সময়। ফায়ার ব্রিগেড ওয়াজ ইনফর্মড, দমকল বাহিনীকে খবর দেওয়া গেছিল। 2 ফায়ার ইঞ্জিনস কেম ইমিডিয়েটলি। 2টো দমকল মেশিন সঙ্গে সঙ্গে এসে গেছিলো অ্যান্ড স্টার্টেড দেয়ার ওয়ার্ক, তাদের কাজ করা শুরু করে দিয়েছিল। 9 পিপল ডাইড ইন দিস ফায়ার ফাইটিং। 9 জন লোক মারা গেছিলো এই আগুন নেভাতে গিয়ে। দে টুক অ্যান এলিভেটর, তারা চলমান সিঁড়ি নিয়েছিল। দ্য ফায়ার এনকাউন্টার টক্সিক ফিউমস, আর এই আগুন ছড়িয়ে দিয়েছিল বিষাক্ত গ্যাসগুলোকে। অ্যাবাউট 30 পিপল ওয়ার ইনজিওর্ড ইন দিস মিসহ্যাপ। 30 জন লোক আহত হয়েছিল এই দুর্ঘটনাতে। কতজন আহত হয়েছিল বলা নেই কিন্তু পয়েন্টে, আমি ইচ্ছা মতো দিলাম যে 30 জন মানুষ আহত হয়েছিল এই দুর্ঘটনাতে। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটরস অ্যান্ড দ্য ফায়ার অফিসিয়ালস ভিজিটেড দ্য স্পট। স্থানীয় প্রশাসকরা এবং দমকল বাহিনীর অফিসাররা তারা ঘটনাস্থলে পৌঁছলেন। দ্য ইনজিওর্ড পিপল ওয়ার রেস্কিউড অ্যান্ড টেকেন টু তমলুক হসপিটাল। আহত লোকেদেরকে উদ্ধার করা হয়েছিল এবং তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাইমারি ইনভেস্টিগেশন রিভিলস দ্যাট দ্য ফায়ার ব্রোক আউট ফর শর্ট সার্কিট। প্রাথমিক তদন্তে জানা গেছে আগুন ছড়িয়ে পড়েছিল শর্ট সার্কিটের কারণে। দ্য সিএম অ্যান্ড দ্য ফায়ার মিনিস্টার রাশ টু দ্য স্পট। চিফ মুখ্যমন্ত্রী এবং দমকল মন্ত্রী তিনি পৌঁছেছিলেন ওই ঘটনাস্থলে। দ্য সিএম হ্যাজ অ্যানাউন্সড এ গ্র্যান্ট অফ রুপিস 10 লাখ ফর দ্য ফ্যামিলিজ অফ ইচ ডিসিজড। আর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 10 লক্ষ টাকা অনুদান প্রত্যেকটা মৃতের পরিবারের জন্য। 8 দাগে একটা কোশ্চেন আছে। দো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড এ ব্যান অন দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, দ্য ইউজ অফ প্লাস্টিক নাইদার স্টপস নর স্লোজ ডাউন। সরকার প্লাস্টিক ব্যাগের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু প্লাস্টিকের ব্যবহার না বন্ধ হচ্ছে না কমছে। নাও রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়ার কনসার্ন ওভার দ্য হ্যাজার্ডস অফ দ্য ইউজ অফ প্লাস্টিক। এখন ইংরেজি খবর কাগজের সম্পাদককে চিঠি লেখো। এই প্লাস্টিক ব্যবহারে সৃষ্ট যে সমস্যাগুলো এটাকে নিয়ে তোমার দুশ্চিন্তাকে প্রকাশ করে একটা এডিটোরিয়াল চিঠি লিখতে হবে। মানে ইউজ অফ প্লাস্টিক ব্যাগস মানে প্লাস্টিক পলিউশন, এর এগেনস্টে তোমার ক্ষোভ জানিয়ে একটা চিঠি লিখতে হবে। আমরা শুরুতে লিখব টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান মানে খবর কাগজের নাম, 4 চৌরঙ্গি স্কোয়ার। অ্যাড্রেস দিলাম কলকাতা 700001। সাবজেক্ট দেবো হ্যাজার্ডস বাই দ্য ইউজ অফ প্লাস্টিক। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই নিড এ স্পেস ইন ইউর নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট দ্য হ্যাজার্ডস বাই দ্য ইউজ অফ প্লাস্টিক।
মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আপনার খবর কাগজে আমার ছোট্ট একটা জায়গা দরকার এই প্লাস্টিক ব্যবহারের দ্বারা বিপত্তি, এটাকে নিয়ে আমার ক্ষোভ জানানোর জন্য। উই ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগস অলমোস্ট এভরিডে। আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করি। উই ইউজ মেনি প্লাস্টিক মেড থিংস অলসো। আমরা প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিসও ব্যবহার করি, বাট দিজ অল আর হার্মফুল। কিন্তু এগুলো সব কিছু হয় ক্ষতিকারক। প্লাস্টিক ইজ নন বায়োডিগ্রেডেবল। প্লাস্টিক হচ্ছে ওই মাটির সঙ্গে মিশে যায় না। দে ক্যানট মিক্স উইথ সয়েল। তারা মাটির সঙ্গে মেশে না। উই থ্রো প্লাস্টিক হেয়ার অ্যান্ড দেয়ার। আমরা প্লাস্টিকগুলোকে এখানে সেখানে ছুঁড়ে দিই। অ্যান্ড দে চোক দ্য ড্রেনস। তার ড্রেনকে ব্যাহত করে, নিকাশি ব্যবস্থাকে ব্যাহত করে। প্লাস্টিক রিডিউসেস দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল। আর প্লাস্টিক মাটির উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয়। ইফ উই বার্ন দেম, যদি আমরা তাদেরকে পোড়াই, দে প্রডিউস এ পয়জনাস গ্যাস। তারা বিষাক্ত গ্যাস উৎপাদন করে। প্লাস্টিক ইজ রিয়েলি হার্মফুল। প্লাস্টিক সত্যিকারই ক্ষতিকারক। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড এ ল টু ব্যান প্লাস্টিক। সরকার একটা নিয়ম জারি করেছে প্লাস্টিককে বন্ধ করার জন্য, বাট নোবডি কেয়ার্স। কিন্তু কেউ পরোয়া করে না। দ্য ল শুড বি ইমপ্লিমেন্টেড। এই আইনটাকে কার্যকরী করতে হবে। দ্য পিপল শুড বি অ্যাওয়্যার। লোকেদেরকে সচেতন হতে হবে। উই শুড মেক এ প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড ফর হেলদি লিভিং। আমাদের উচিত একটা প্লাস্টিক মুক্ত দুনিয়া গড়ে তুলতে হবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য। এখানে আমাদের বডিটা শেষ হলো, মানে আমরা অভিযোগটা জানিয়ে দিলাম, কী কী প্রবলেম হচ্ছে বলে দিলাম। এবার আমরা অনুরোধ করব, সো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট মাই ভিউ ইন ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য কনসার্নড অথরিটি টেক্স এনি রিকোয়ার্ড স্টেপ অ্যান্ড দ্য পিপল বিকাম অ্যাওয়্যার অফ ইট। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আমার এই দৃষ্টিভঙ্গিটাকে আপনার খবর কাগজে হাইলাইট করুন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং লোকেরা এই বিষয়ে সচেতন হয়। এখানে আমরা থ্যাঙ্কিং ইউ লিখে দেবো, এখানে ইয়োর্স ফেথফুলি লিখবো, তোমার নাম দেবে, আমি লিখেছি বিশ্বজিৎ রানা, তোমরা এই নাম দেবে না, তোমরা তোমাদের নাম দেবে, তার নিচে তোমাদের অ্যাড্রেস দেবে। আমি লিখেছি রামনগর পূর্ব মেদিনীপুর, তোমরা তোমাদের অ্যাড্রেসটা দেবে, আর এখানে তারিখ দিয়ে দেবে 8/12/2023। আমি লিখেছি, তোমরা যেদিন লিখবে সেদিনকার তারিখ দিয়ে দেবে। এইভাবে আমরা এডিটোরিয়াল লেটারটা খুবই সহজে লিখে ফেললাম। একটা স্টোরি দিয়েছে, পয়েন্টটা পড়ছি। স্টোরির পয়েন্টসগুলো হচ্ছে, ক্রো সিটিং অন দ্য ট্রি। কাক বসেছিল গাছের উপরে। এক টুকরো মাংস তার ঠোঁটে ধরা ছিল। একটা শিয়াল নিচে যাচ্ছিল, সে মাংসটা পেতে চাইলো, সে কাকটাকে গান করতে বললো। কাক কিন্তু মাংস টুকরোটাকে পায়ের তলায় ভালো করে ধরলো, তারপরে গান করলো। এতে শিয়ালটা বোকা হলো। শিয়াল তখন চলে যাচ্ছিলো, তখন সেই সময় মাংস টুকরোটা যেভাবে হোক নিচে পড়ে গেল ওই পায়ের থেকে, মানে কাকের পা থেকে, কারণ কাকটা খুবই উত্তেজিত ছিল। এটাকে নিয়ে আমরা স্টোরি লিখবো। আমরা হেডিং দেবো, এ ক্রো অ্যান্ড এ ফক্স। একটা কাক এবং একটা শিয়াল। ওয়ান্স আপন এ টাইম এ ক্রো স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ। একদা একটা কাক একটা মাংস টুকরো চুরি করেছিল একটা কসাই দোকান থেকে। হি স্যাট অন এ ট্রি। সে একটা গাছের উপরে গিয়ে বসেছিল। দ্য পিস অফ মিট ওয়াজ ইন দ্য ক্রোজ বিক। এবং মাংস টুকরোটা ছিল কাকের চঞ্চুতে, মানে ঠোঁটে। দেন এ ফক্স ওয়াজ পাসিং বাই ফ্রম দেয়ার। তখনই সেখান থেকে একটা শিয়াল যাচ্ছিল। হি স দ্য ক্রো অ্যান্ড দ্য মিট। সে কাকটাকে দেখলো এবং মাংস টুকরোটাকে দেখলো। হি ওয়ান্টেড টু গেট দ্য মিট। সে মাংসটা পেতে চাইলো। হি প্রেসড দ্য ক্রোজ ভয়েস। সে কাকের গলার আওয়াজে প্রশংসা করলো। হি রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং। সে কাককে গান করতে বললো। বাট দ্য ক্রো ওয়াজ ভেরি ক্লেভার। কিন্তু কাক খুবই চালাক ছিল। হি কেপ দ্য পিস অফ মিট আন্ডার হিজ ফিট। সে মাংসটাকে আগে পায়ের তলায় ধরলো। দেন হি স্টার্টেড টু সিং। তখন সে গান করা শুরু করলো। ইন দিস ওয়ে হি বিফুল দ্য ফক্স। এভাবে সেই শিয়ালকে বোকা বানালো। দ্য ফক্স ওয়াজ অ্যাবাউট টু লিভ। বোকা শিয়াল তখন সেখান থেকে হতাশ হয়ে চলে যাওয়ার উপক্রম করছিল। বাট দ্য ক্রো ওয়াজ ভেরি এক্সাইটেড। কিন্তু সেই সময় কাক ছিল খুবই উত্তেজিত। হি কুড নট সিট স্টিল। সে চুপচাপ বসতে পারলো না, নড়ে উঠলো। সো দ্য মিট ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড। তাই মাংসটা মাটিতে পড়ে গেল। দ্য ফক্স টুক দ্য মিট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। শিয়ালটা সেই মাংস তুললো এবং সেখান থেকে বেরিয়ে চলে গেল। মোরাল আমরা কি দেবো না, অতিরিক্ত উত্তেজনায় আমরা কিন্তু ক্ষয়ক্ষতি করে ফেলি, ভুলভাল কাজ করে ফেলি। তাহলে এক্সাইটমেন্ট কজেস এ লস। অতিরিক্ত উত্তেজনা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এইভাবে পেজ নাম্বার 175 মানে 175 পেজে যে মডেল পেজটা দিয়েছিল সেই পেজের আমরা সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবটাই আলোচনা করলাম। তো রাইটিংগুলো বিশেষ করে খাতায় নোট ডাউন করে নেবে, একবার দুবার পড়বে, মনে রাখার চেষ্টা করবে। রাইটিং মুখস্থ করবে না, নিজে লিখতে শেখো। বাংলায় ভাববে, তাকে ইংরেজি করে কনভার্ট করে রাইটিং সে লিখবে। কারণ মাধ্যমিকের রাইটিং না লাগার সম্ভাবনাও রয়েছে। তাই যাতে না লাগলেও লিখতে পারো, তাই তোমাকে সেভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরবর্তী পেজের ভিডিওগুলো রেগুলারলি আপলোড হবে এবং তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে।